ওনাকে যখন সরাসরি দেখেছি আসলে উনি খুবই সাধারণ জীবনযাপন করেন। ফ্যাসিস্টের দোষর হিসেবে জাতীয় পার্টির শাস্তি চাই। জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল দেওয়া হয়েছে ডাকসুর ইতিহাসে আমি মনে করি সবচাইতে বেস্ট প্যানেল এটা। আর কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে প্রস্তুতি কেমন, আপনাদের নির্বাচনী সম্ভাবনা কেমন এবং সংকটগুলো কোথায় এবং নির্বাচনে বাধা আসতে পারে কোন জায়গায়, আপনার কাছে কি মনে হয় একটু জানতে চাই। আসলে বাংলাদেশ ইতিমধ্যে নির্বাচনী ট্রেনে কিন্তু উঠে পড়েছে বাংলাদেশের মানুষ, যেহেতু একটি রোডম্যাপ ঘোষণা করেছে এই অন্তর্বর্তী সরকারের এই সময়ে নির্বাচন কমিশন। আমি আশা করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। বাধা তো অনেক জায়গায় আমরা দেখছি। আমি আশা করছি এই সমস্ত বাধাকে জনগণ অবশ্যই ওভারকাম করবে এবং জনগণের এই ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা এটাকে ধারণ করে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন তাদের সঠিক দায়িত্ব তারা পালন করবে, নির্বাচন হবে। এবং আমি আশা করি জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে, আমি আশা করি জনগণের অংশগ্রহণের এই চাপে কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো কিছুই টিকবে না ইনশাল্লাহ। আসলে প্রত্যেক রাজনীতিবিদেরই কিন্তু আকাঙ্ক্ষা থাকে। আমি তো রাজনীতি করি। এখন কথা হলো যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল কিভাবে আগামী নির্বাচনের পরিকল্পনা করবে সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু সেটার উপরে ডিপেন্ড করবে। আমি যেহেতু দলের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমার অবস্থান, আমি দলকে কোনো বিব্রতকর পর্যায়ে ফেলে নির্বাচনী সিদ্ধান্ত এখন আমি ওইভাবে নিতে পারিনি, কিন্তু নির্বাচন করার ইচ্ছা তো কোনো না কোনো জায়গায় আমার আছে। আমি দলের সাথে কথা বলবো, হাইকমান্ডের সাথে কথা বলে সেটা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানতে পারছি যে কয়েক সপ্তাহের মধ্যেই জনাব তারেক রহমান দেশে ফিরছেন। এ ব্যাপারে আপনার কাছে কতটুকু তথ্য রয়েছে এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। উনি অবশ্যই দেশে ফিরবেন। আমি আশা করি উনি যথাসময়ে ফিরবেন। আজকে প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে উনি নির্বাসনে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ওখান থেকে তাকে অনেক কিছু গুছিয়েই কিন্তু আসতে হবে। তার উনি তো স্পাইনাল কর্ডের দীর্ঘমেয়াদী চিকিৎসা করাচ্ছেন, সেটার ব্যাপারেও তার চিকিৎসার সংক্রান্ত কিছু ব্যাপার অবশ্যই আছে। সব কিছু মিলিয়েই উনি নিশ্চয়ই খুব দ্রুত আসবেন। আমি আশা করি আপনারা যেভাবে জানছেন আমিও এটাই জানছি যে উনি দ্রুত আসবেন ইনশাআল্লাহ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি জনাব তারেক রহমানের সাধারণ জীবনযাপনের কিছু চিত্র সামনে এসেছে। আমরা জানি আপনি কয়েকবার তার সাথে সাক্ষাৎ করেছেন সেখানে, এবং তার লাইফস্টাইল সম্পর্কে একটু আমরা জানতে চাই আপনার মুখ থেকে কেমন দেখেছেন। যেখানে বসে উনি স্কাইপে মিটিংগুলো করতেন বা জুম মিটিং করতেন, সেই চেয়ার এবং টেবিল আমি সোশ্যাল মিডিয়া আপনার মতো আমিও ওটা দেখেছি এবং আসলে আমিও অনেক আবেগাপ্লুত হয়েছি। কত সাধারণ জীবনযাপন ওনাকে যখন সরাসরি দেখেছি আসলে উনি খুবই সাধারণ জীবনযাপন করেন, খুবই সাধারণ জীবনযাপন করেন এবং এটা আমাদের জন্য একটি আদর্শ হওয়া উচিত। আমিও অত্যন্ত ওনার এই জীবনযাপনকে শ্রদ্ধা করছি এবং ওনাকে আমিও অনুসরণ করার জন্য চেষ্টা করব। অবশ্যই ওনার এই সাধারণ জীবনযাপনের দিকে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে এটা অনুসরণ করার মতো একটি জীবন পদ্ধতি। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে যুবদলের দায়িত্ব নেওয়ার পর থেকে যুবদলের কী ধরনের পরিবর্তন এনেছেন এবং কী ধরনের পরিবর্তন আনতে চান। সংগঠনের অনেক কাঠামোতে আমরা বিভিন্নভাবেই কিন্তু সংস্কার করি, পরিবর্তন করি। যেখানে আপনাকে দল গোছানো দরকার দল গোছানোর চেষ্টা করি। এই যেমন এখন আমি যাচ্ছি সিলেট, আমাদের সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ আলম খুবই গুরুতর অসুস্থ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সম্পূর্ণ চিকিৎসার ভার নিয়েছেন। যুবদলের সভাপতি হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি যাচ্ছি তার চিকিৎসার আপডেট নেওয়ার জন্য এবং তার পাশে দাঁড়ানোর জন্য। যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দায়িত্ব নিয়েছেন, এখানে আমাদের দায়িত্বের জায়গা থেকে আমি যাচ্ছি। আর অবশ্যই যুবদলকে আমরা একটি
খুব শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছি। আমি মনে করি এর মধ্যে আমরা যথেষ্ট সফল হয়েছি এবং আমি আরও উত্তরোত্তর সফলতার জন্যই কাজ করছি। আগামীতে সুযোগ হলে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পেলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিলে আমি ইনশাল্লাহ আমার সুযোগ থাকলে আমি তখন পর্যন্ত দায়িত্বে যদি আল্লাহর হুকুমে থাকতে পারি, তাহলে আমি যুববান্ধব অনেক কর্মসূচি আমার মাথায় পরিকল্পনা আছে, আমি সেগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে যুক্ত থাকে, আমরা দেখেছি যে সাথে সাথেই বহিষ্কার আদেশ দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কি ঠিক তেমনটি হয় কিনা, এবং 5 আগস্টের পর থেকে যুবদল আসলে এই যে সন্ত্রাসী, দুর্নীতি এবং চাঁদাবাজ এই সব রুখতে আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে একটু জানতে চাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরাও কিন্তু পানিশমেন্ট নিচ্ছি, বহিষ্কার করছি, কারো পদ স্থগিত করছি। এর মাধ্যমে আমরা প্রশাসনকে কিন্তু একটা বার্তা দিই যে যে ছেলেটা ক্রাইম করছে তাকে আমরা দলে রাখছি না। তার মানে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিন, আইনগত ব্যবস্থা নিন। এটা আমরা করছি এবং এটা রেজাল্ট আমরা ভালো পেয়েছি বিধায় এখন একদম এই ধরনের কমপ্লেন খুবই কম। আমরা আশা করি যে এটাকে আরও একদম জিরো পর্যায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ নির্বাচনের আগে। জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন এবং তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন, এবং আমরা একটু আপনার মতামত শুনতে চাই। জাতীয় পার্টি এবং 14 দলীয় যারা জোট ছিলেন, যারা জোটের অংশ ছিলেন, তাদের রাজনীতি করা এবং নিবন্ধন বাতিল নিয়ে আপনার মতামত। পার্টি অফিসে, যে কোনো দলের পার্টি অফিসে হামলা এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা কিন্তু বিএনপি নিন্দা জানিয়েছে, খুব বিএনপির পক্ষ থেকে নিন্দা জানিয়েছে। আমরাও এই সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দা জানাই। দেখেন, জাতীয় পার্টি অবশ্যই ফ্যাসিস্টের দোসর ছিল। বিগত 1.5 যুগ যাবৎ তারা আওয়ামী লীগের পাশে থেকে নির্বাচনে, তারা অবৈধ নির্বাচনে সহযোগিতা করেছে। তাদের অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত। যে অন্যায় করেছে আপনি তাদেরকে পানিশমেন্টের আওতায় অবশ্যই আনতে হবে। আমরাও জাতীয় পার্টির শাস্তি চাই, কিন্তু সেটা আপনার আইনগত যে পদক্ষেপগুলো আছে সেটা আপনি নিন। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আপনারাও জানান, যারা আজকে এটা করছে, আপনারাও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান, কিংবা আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে, জাতীয় পার্টির যেই ধরনের অন্যায় করেছে তাদেরকে আইনগতভাবে তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন। অবশ্যই সেটাতে আমাদের সমর্থন থাকবে। কিন্তু এই ধরনের একটি বাড়িতে অগ্নিসংযোগ করে হামলা করে, আশেপাশে তো অনেক মানুষ থাকে, তারা তো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে। এটা তো কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা এই প্রক্রিয়ার বিরোধী। আমরা অবশ্যই ফ্যাসিস্টের দোষী হিসেবে জাতীয় পার্টির শাস্তি চাই। আগামীকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে ছাত্রদল কেমন করবে বলে আপনার মনে হয়, এবং ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, এবং 90 কি আবারও ফিরে আসছে? সেই 90-এর ইতিহাসের কথা বলা হচ্ছে, যেখানে আমানুল্লাহ আমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুব ভালো ভূমিকায় ছিল ডাকসুতে। জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল দেওয়া হয়েছে, এটা ডাকসুর ইতিহাসে আমি মনে করি সবচাইতে বেস্ট প্যানেল এটা। আবিদ, হামিম এবং মায়েদের এই প্যানেল আমি মনে করছি তারা খুবই ভালো রেজাল্ট করবে। ইতিমধ্যে আজকে এখন পর্যন্ত আমি দেখলাম বিপিজিএস এবং এজিএসের ফেসবুক ডিসেবল করা হয়েছে সাইবার অ্যাটাকের মাধ্যমে। যারা এতদিন কল্পনার ফানুষে ভাসছিল, তারা তাদের বিপর্যয় টের পেয়েছে এবং সেই বিপর্যয়কে সামাল দেওয়ার জন্য বিবিধ পন্থায় অপচেষ্টা করছে। কিন্তু আমি আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। আন্দোলনে আবিদ, বিশেষ করে আবিদ, যেই ধরনের আবিদের পারফরমেন্স ছিল আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে আবিদের যেই অংশগ্রহণ ছিল, সাহসী অংশগ্রহণ ছিল, সেটা আর কারো এরকম কেউ কোনো প্যানেলের বিপি প্রার্থীরই এটা নেই। এবং ছাত্র শিবিরের তো নেই, বড় বড় কথা বলেছে, কিন্তু তারা গুপ্তভাবে রাজনীতি করেছে। আজকে যদি বাংলাদেশে হাসিনার পতন না হতো, এই গুপ্তরা কিন্তু গুপ্তই থাকতো। আর আমাদের যারা প্যানেলে আবিদ, হামিম, মায়েদ, এরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাজপথেই থাকতো, জেলে থাকতো, না হলে হয়তো আরও অনেক খারাপ কিছু হতো। আমাদের জীবনও এরকম সংখ্যার মধ্যেই ছিল। সুতরাং আমি আবিদ, হামিম এবং মায়েদের অবশ্যই সফলতা কামনা করছি। তারা আগামীকাল
ছাত্রদলের এই প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। ছাত্রছাত্রী তাদেরকে ভোট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের যে আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা আবার তারা প্রমাণ করবে।